বেশ বড় রকমের জ্যাম পড়েছে ঢাকা সিটির মেন রাস্তায়। অভ্র ভার্সিটিতে যাওয়ার পথেই জ্যামে ফেসে গিয়েছে। লাস্ট ইয়ারের স্টুডেন্ট সে। অভ্র, নেহাল আর সিয়াম একসাথে বের হয়েছে সিয়ামের বাবার ট্যাক্সি নিয়ে। অভ্র অবশ্য সিয়ামের থেকে ট্যাক্সি নিয়ে চালিয়ে ভার্সিটিতেই যাচ্ছিল। সিয়াম অভ্রের এমন কাজে অবাক হয়। যার বাবা এত বড় লোক, টপ বিজনেসম্যান শহরের, অথচ তার ছেলে নিজের দামি গাড়ি বাদ দিয়ে ট্যাক্সি নিয়েছে, আবার নিজে ড্রাইভ করে ভার্সিটিতে আসছে। জ্যামে বসে আছে ওরা। হঠাৎ একটা অ্যাম্বুলেন্স বেশ গতিতে ভিড় কেটে সামনের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু খুব যে বেশি দূর যেতে পেরেছে এমন না। অ্যাম্বুলেন্সটা এসে থামলো অবরোধের ট্যাক্সির সামনে এসে। অবরোধের বিপরীতে একটা দামি কালো গাড়ি রাখা। অ্যাম্বুলেন্সটা এসে বারবার সিগন্যাল দেওয়ার পরও গাড়িটা এগিয়ে যেতে পারে না, কারণ সামনে জ্যাম। জ্যামের কারণ অভ্ররা জানে না। সবাই এখানে আটকা পড়েছে, কিন্তু হঠাৎ করে কেন এত জ্যাম পড়লো বুঝতে পারে না কেউ। অ্যাম্বুলেন্স থেকে একজন বৃদ্ধ লোক নামলো। লোকটা নেমে সবাইকে একটু সাইড হতে বলে। বাবা, তোমরা একটু সাইড দাও, খুব জরুরি, অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে অন্য গাড়িগুলো তারা সাইড হবে বুঝতে পারে না। লোকটার নাম রতন আলী। রতন অভ্রদের ট্যাক্সির কাছে এসে বলে, বাবা, আমার বৌমাটা খুবই অসুস্থ, ওর বাচ্চা হইব। ভোর রাত থেকে ব্যথা উঠছে, অনেক দূর থেকে আসছি আমরা, একটু সাইড দিবা? অ্যাম্বুলেন্সটা নিয়ে বাইর হয়ে যাইতাম। ডাক্তার কইছে দ্রুত নিয়ে আনা যাইতে পারলে হাসপাতালে সমস্যা হইব, একটু সাইড দিবা বাবাজান। অভ্র আশেপাশে তাকালো। সেই কালো গাড়িটার পাশে অনেকটা জায়গা ফাঁকা, তবুও সরছে না। অভ্র নামলো গাড়ি থেকে, কালো গাড়িটার কাছে যায়। কাঁচের উপরে কয়েকবার টোকা দিল। কাঁচ নামিয়ে একটা সুন্দরী অল্প বয়সী মেয়ে, চোখে কালো চশমা পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, মডার্ন থ্রি পিস পরে আছে। অভ্রের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলে, ওই সরেন তো, মাফ করেন ভাইয়া, জ্যামে বিরক্ত, তার উপর আসছে কোথা থেকে ফকিরনি। উফ, এই ফকিরদের জ্বালায় এতটুকু জ্যামে পড়ার মতো না, যত সব, বিদায় হন। অভ্র কপাল কুঁচকে তাকালো। এই মেয়েটা তো দেখি বেশি কথা বলে। অভ্র কড়া গলায় বলল, এই যে কালো চশমা পরা মহিলা, আমাকে দেখে আপনার ফকির মনে হচ্ছে? ওই যে ট্যাক্সি দেখছেন, ওটা আমার। অভ্র পুরো কথা শেষ করতে পারে না, তার আগে মেয়েটা চিৎকার করে বলে, আরে ডিজিটাল ফকির যে, ট্যাক্সি চালাবে আবার জ্যামে পড়লে ভিক্ষাও করবে। ওয়াও, অনেক সুইট তো। অভ্র এবার রেগে যায়। রাগেও সারা গা জ্বলে। জোরে একটা ঝাড়ি দেয়। অভ্র বলে, থামেন, বড় লোকের পাপা কি পড়ি? আপনার পেছনে যে অ্যাম্বুলেন্স আছে সেটাতে এমার্জেন্সি রোগী আছে, সামনে একটু সরান গাড়ি। অভ্র সেখান থেকে চলে যায়। জায়গা এখন আরো কমে এসেছে। এক চুল পরিমাণ ফাঁকা জায়গা নেই, কেবল একজন মানুষের হাঁটার মতোই জায়গা আছে, কিন্তু সেটাতেও গাড়ি ঢোকাতে ঢোকাতে জায়গার পরিমাণ ছোট হয়ে আসতে শুরু করেছে। অভ্র বলে, চাচা দেখুন কোথাও জায়গা নেই, কি করব বলেন? আপনি দাঁড়ান, আমি দেখছি। এই বয়সে দৌড়াতে হবে না আপনার। অভ্র কথা বলা শেষ করে সামনে আসতে যাবে, তখনই কতগুলো ছেলে রতনের পিছনে এসে দাঁড়ায়। মুরব্বী রতনকে উদ্দেশ্য করে সাকিব নামের একটা ছেলে বলে, ওই চাচা, গাড়ির ভেতরে ঢুকেন, আজকে আর গাড়ি যাইবো না, সামনের রাস্তা আটকায় দিছি, কেউ আগাইতে পারবো না, যান বাড়িতে গিয়া বইসা থাকেন। রতন বেশ কাঁচুমাচু হয়ে বলে, বাবা রে, অ্যাম্বুলেন্সটা বাইর হতে দাও, ভিতরে আমার বৌমা আছে, বাচ্চা হইব, প্রসব ব্যথায় কাঁদে, একটু যাইতে দাও। কইছি না আজকে রাস্তায় কোনো গাড়ি চলবো না, রাস্তায় আজ অবরোধ করছি, যতক্ষণ না পুলিশ আমাদের নেতারে না ছাড়বো আমরা কোনো গাড়ি চাইতে দিব না, আটকায় রাখছে, যান গাড়িতে গিয়া বসেন। বেশি কথা কইলে হাতে লাঠি দেখছেন না, ধইরা পিটা দিমো। বাবা শুনো একটু। রতন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু একটা লাঠির বাড়ি ওনার হাতের কবজির উপরে এসে পড়ে। লোকটা ব্যথায় কুঁকিয়ে উঠল। রতন অ্যাম্বুলেন্সের ভিতরে গিয়ে বসে। অভ্র আসলো সেদিকে। বিষয়টাকে দেখার জন্য সামনে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে চার রাস্তার মাঝখানে কতগুলো ছেলে বসে তাস খেলছে। টায়ার পুড়িয়ে রাস্তায় বেরিয়ে দিয়ে বসে চা বিড়ি খাচ্ছে। অভ্রকে একজন আসতে দেখে এগিয়ে আসলো। অভ্রের সামনে দাঁড়িয়ে বেশ ভাবসাব নিয়ে বলল, কি রে মামা, কই যাবি? দেখিস না রাস্তায় অবরোধ চলছে,
সামনে যেতে পারবি না। যা সোজা ফিরে নিজের গাড়িতে বসে পড়। ভাই, পিছনে অ্যাম্বুলেন্স আর পরীক্ষার্থীরা আছে, সবাই ব্যস্ত। আপনারা কেন শুধু শুধু এসব করছেন? কেন যেতে দিচ্ছেন না? সাইডে যান আপনারা, আমাদের যেতে দেন। ওই শালা, তোরে না কইছি গাড়ি যাইবে না, আর কথা বুঝিস না? যা ভাগ এইখান থেকে, না হইলে তোরে পিরায়া এখানে রাইখা দিমু। যা সর কইতাছি। আপনারা কেন এখানে আসছেন? বলছেন না সরে যেতে? সরেন সরেন, বাদ তোলেন। তবে রে শালা, তোরে আজকে খাইছি। কথাটা বলেই ফরিদ অভ্রের শার্ট ধরে রাস্তার মাঝে নিয়ে আসলো। ততক্ষণে গাড়ি থেকে প্রায় অর্ধেক লোক চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে যায়। অভ্রের কাছে সাকিব এসে বলে, কি রে, তোর এত চুলকানি কোথা থেকে আসছে? এইভাবে চলে আসলি যে, কি চাস ক? ভাই, এভাবে রাস্তার মাঝে কোনো সরকারি কারণ ছাড়া, সরকারি অনুমতি ছাড়া অবরোধ করে জ্যাম বানিয়েছেন, সেটা নিয়েই তো ঝামেলা। আপনাদের জন্য অনেক মানুষ কষ্ট পাচ্ছে। পেছনে কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কত মানুষের অফিস আছে, ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে। আপনারা কেন শুধু শুধু গাড়িগুলোকে আটকে রেখেছেন? আমাদের যেতে দিন, জরুরি কাজ আছে। ওরে শালা, জনদরদি হইছ? সাকিব কথাটা বলে অভ্রের গালে একটা চড় দেয়। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। সাকিব অভ্রকে একদম মেইন চৌরাস্তার মাঝে এনে দাঁড় করায়। তারপর বলে, ওই বেড়া, আমরা এখানে তোকে সবাই একসাথে মিলে মারব, বুঝছিস? আমাদের লিডারকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওনাকে ছাড়লে আমরা এই অবরোধ ভাঙব না। ডাক্তার পুলিশকে, দেখি কোন পুলিশের এত সাহস আছে আমাদের সামনে এসে গলা উঁচু করে কথা বলে। কোনো জনগণ এগিয়ে এলো না। ওদের কাছে ভারী অস্ত্র, কখন কি করে দেয় সেই ভয়ে রাস্তার জনগণ এগিয়ে আসে না। সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে ওদের দিকে সাংবাদিকরা সবসময় নজর রাখছে। টিভিতে এই অবরোধকে লাইভ দেখানো হচ্ছে। অভ্রকে এবার সবাই মিলে যখন মারতে যাবে, তখন অভ্র একজনের হাত থেকে একটা হকি স্টিক কেড়ে নেয়। তারপর সেটা দিয়ে সেখানে থাকা ছেলেদের অনেক মারে। সিনেমার নায়কদের মতো করে ফাইট করে অভ্র। সেটা লাইভ দেখানো হয় সব টিভি চ্যানেলে। অভ্র সবগুলো ছেলেদের এমনভাবে পেটায় যে সবাই রাস্তায় পড়ে থাকে। বেশ কিছু সময় ধরে ছেলেপুলেদের পিটিয়ে তক্তা বানায়। নেহাল সিয়ামও এসে অভ্রের সাথে যোগ দেয়। সবগুলোকে তিনজন মিলে পিটিয়ে রাস্তার একপাশে ফেলে রাখে। এরপর অভ্র ট্রাফিক পুলিশের হ্যান্ড মাইকটি হাতে নেয়। প্রথমে উত্তর পাশে যে পাশ দিয়ে অ্যাম্বুলেন্স আসছিল সে পাশ ছেড়ে দেয় যাওয়ার জন্য। এক এক করে গাড়িগুলো চলে যায়। ট্রাফিক পুলিশকে সাকিবরা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। অভ্র তাকে ছাড়িয়ে দেয়। তারপর মাইক হাতে বলে, আপনারা হলেন দেশের জনগণ, সবাই ব্যস্ততা নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছু মানুষ এখন ঝামেলা করে। আমরা যদি এক হয়ে খারাপদের রুখে দেই, তাহলে পুলিশদের দরকার নেই। আমরা সবাই একসাথে ঝামেলার মোকাবিলা করব। আসুন এক হই। এরপর ট্রাফিক পুলিশ এসে নিজের দায়িত্ব পালন করে। সেই কালো গাড়িটা চলে যায় সেখান থেকে। অভ্ররা ট্যাক্সির কাছে আসে। অ্যাম্বুলেন্সে সেই বৃদ্ধ ব্যক্তিটি অভ্রকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, বাবা, তুমি না থাকলে আজকে যে কি হতো। তুমি সাক্ষাৎ আল্লাহর দূত, তোমাকে আল্লাহ ভালো করবে। আসি বাবা। চিন্তা নেই চাচা, জলদি বৌমাকে নিয়ে হাসপাতালে যান। সিয়াম তার বাবার ট্যাক্সি চালাতে যাবে, তখনই অভ্র বলে, যা পিছনে, আমার এমন কাজ করতে ভালো লাগে। ট্যাক্সি চলছে। নেহাল অভ্রকে বলল, মামা জলদি চালা, অনেক দেরি হয়ে গেছে, আর 10 মিনিটের ভিতর পৌঁছাতে হবে, না হলে ক্লাসে ঢুকতে দেবে না। আজ আর যাবো না ভার্সিটিতে। ও হ্যাঁ শোন, ভার্সিটির কেউ তো জানে না আমার বাবার পরিচয়। কাউকে কিছু বলবি না কখনো। বলবি যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, বা বলবি ট্যাক্সি চালকের ছেলে। সিয়ামের বাবাকে দেখিয়ে দেবো, বলবো ওটাই আমার বাবা। তুই পারিসও বটে। আচ্ছা চল ভার্সিটিতে, দেখি কাহিনী কি। অভ্র আর কোনো কথা বলল না। সে তার মতো করে ট্যাক্সি চালিয়ে ভার্সিটির ভিতরে আসলো। গাড়ি থেকে নেমে ভার্সিটির একটা বসার জায়গাতে এসে বসলো। সেখানে ওদের সব বন্ধুরাও আছে। অভ্র যখন ট্যাক্সির ড্রাইভিং সিট থেকে নামছিল, তখনই চোখে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়িটা। অভ্র তেমন পাত্তা দেয় না। বন্ধুদের কাছে এসে বলে, কি ব্যাপার, তোরা আজকে ক্লাসে গেলি না? না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করেনি। তোরা নেই তাই ভালো লাগছে না। বাপরে, কত প্রেম রে। বহুত প্রেম। কিন্তু তোরা? অভ্রের ফোন আসে একটা।
অভ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর ফোনটা কেটে দিয়ে বলে, ওই তোরা থাক, আজকে ক্লাস করব না, আমার যেতে হবে। কোথায় যাবি? অভ্র চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বলে, বাড়িতে না, বাবার অফিস না, মানে বাবার মেডিসিন নিতে হবে তো, তাই ফার্মেসিতে যাব। থাক। অভ্র আর দাঁড়ালো না, দ্রুত ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। কালো দামি গাড়ি থেকে একটা মেয়ে নামলো, গায়ে কালো ওয়েস্টার্ন থ্রি পিস পরা। আধুনিকতার বিদেশি ভাব দেওয়া হয়েছে থ্রি পিসটাতে, বেশ সুন্দর মানিয়েছে মেয়েটাকে। মেয়েটার নাম অনুহি। অনুহি গাড়ি থেকে নামতেই পুরো ভার্সিটির সব ছেলে মেয়ে হা করে সেদিকেই তাকিয়ে আছে। অনুহি সবার চাহনি টের পেয়ে মুচকে হাসে। ভার্সিটিতে আজকে নতুন এসেছে সে। অনুহির বাবা হলো এই ভার্সিটির চেয়ারম্যান, আবার প্রিন্সিপালের ভাগ্নে, তাই অনুহির এখানে আসাটা বিরাট বিষয় না। অনুহি কারো দিকে না তাকিয়ে এগিয়ে যেতে থাকে। নেহালদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন? ক্লাস ফাঁকি দিচ্ছ? কে আপনি? আচ্ছা, ঝাড়ি মারা হচ্ছে, ওয়েট। অনুহি চলে যায় সেখান থেকে, সোজা গিয়ে প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। ঘন্টা বেজে ওঠে। নেহাল বলে, ওই সেকেন্ড ক্লাস তো সোলেমান স্যারের, চল জলদি চল। তখনই জান্নাত বলে, উনি তো নেই, তাহলে ক্লাস করবি কিভাবে? তবুও ওরা সবাই একসাথে ক্লাসে এসে বসে। 5 মিনিট পর প্রিন্সিপাল স্যার নেহালদের রুমে প্রবেশ করে। স্যার এসেই বলে, স্টুডেন্ট, তোমাদের কেমিস্ট্রির টিচার রিটায়ার্ড করেছে কয়েক সপ্তাহ হলো। তোমাদের জন্য নতুন টিচার এসেছে। কই অনুহি, ভেতরে আসো। অনুহি ভিতরে আসলো। ম্যামকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। অনুহি তাহলে ভার্সিটির ম্যাম? প্রিন্সিপাল স্যার অনুহিকে পরিচয় করিয়ে দেয়। স্যার চলে যেতেই অনুহি সবার উদ্দেশ্যে বলে, আজকে থেকে তোমাদের টিচার আমি। সুন্দরী ভেবে আমাকে কোমল মনে করিও না, আমার কাছে বেয়াদবির কোনো ক্ষমা নেই। ঠিক আছে ম্যাম, তবে আপনি একটু বেশি সুন্দর, ইচ্ছে করছে প্রপোজ করি। তন্ময় হলো ক্লাসের দুষ্টু ছেলে। তন্ময়ের কথা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু অনুহি সবাইকে অবাক করে দিয়ে তন্ময়ের কাছে এসে কান টেনে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। এত বড় একটা ছেলে অথচ ম্যামের হাতে চড় খেয়েছে। সবাই বুঝে যায় ম্যাম তেমন সুবিধার না, যেমন সুন্দর তেমন ডেঞ্জারাস। সবাই চুপচাপ বসে থাকে। তন্ময়কে ইচ্ছামতো বকাঝকা দিয়ে কান ধরে দাঁড় করিয়ে দেয়। ম্যাম এতক্ষণ তার পরিচয়ের সাথে তার বাবার পরিচয়টাও দিয়ে দিয়েছেন। এজন্য আর কেউ কোনো টু শব্দ করার সাহস পেল না। অনুহি ক্লাস নিতে থাকে। 1 মাস কেটে যায়। 1 মাসে অভ্রের কোনো খোঁজই নেই। ফোন দিলে অফ দেখায়। নেহাল অবশ্য একবার অভ্রের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে অভ্রের কোনো খোঁজ পায়নি। অভ্রের মা জানায় অভ্র গ্রামে গিয়েছে, এই জন্য নেহাল আর আসেনি। মাসখানেক পর অভ্র বাড়িতে আসে। পরের দিন ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয় সে। ভার্সিটির রাস্তায় আসতেই চোখ যায় অনুহির দিকে। রাস্তার পাশের দোকান থেকে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে। অভ্র সেদিকে যায়। দোকানের ভিতরে ঢুকতে যাবে, তখনই অনুহি ঘোরে, আর সেই সময় অনুহির হাতে থাকা আইসক্রিম অভ্রের শার্টে গিয়ে লাগে। অভ্র অনুহিকে দেখে বলে, কানা নাকি? যদিও দিনে দুপুরে যারা কালো চশমা চোখে দিয়ে ঘোরে তারা মনে হয় কানাই হয়। ইস, দাঁত ব্রাশ না করে খাওয়া আইসক্রিমটা আমার নতুন শার্টে লাগলো। ধ্যাত, আজকে যে উঠেই এরকম কারো মুখ দেখবো, ধুর। ওই, নাম কি তোর? বাসা কোথায়? চিনিস আমাকে? অনুহির কথা শুনে অভ্র তো হা হয়ে যায়। কি সাংঘাতিক মেয়ে, ডিরেক্ট তুই তোকারি করছে। কি সাহস রে মেয়েটার। অভ্র চমকে গিয়েছে, তবে অভ্রের মনে শয়তানি কাজ করছে। মেয়েটার ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে। অভ্র বলে, আর রাখবেন না, আমি তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ইস, কি সুন্দর কিউট পরে। ওই, তোর সাহস তো বড্ড বেশি, রাস্তায় দাঁড়িয়ে টিজ করছিস। কি সুন্দর ঠোঁট নাড়িয়ে কথা বলা, কি সুন্দর চাহনি, জাস্ট প্রেমে পড়ার মতো। আমি কিন্তু ক্রাশ খেয়ে ফেললাম। শাট আপ, তোকে আমি। অনুহি আর দাঁড়ালো না, রাগ করে চলে যেতে থাকে। অভ্র পিছন থেকে জোরে বলে, সুন্দরী বাবা কি পরি, আপনার নাম বাতাও। অনুহি তাকালো না পিছনে। অভ্র হাসতে থাকে। তখনই ওর বন্ধুগুলো একসাথে এসে ঘিরে ধরে অভ্রকে। অভ্রকে কিছু বলতে যাবে, তখনই সেখানে তিন্নি এসে হাজির। তিন্নিকে দেখে অভ্র চমকে যায়, আমতা আমতা করতে থাকে। তিন্নি বলে, অভ্র, তুমি এখানে? আমি তোমাকে কতদিন ধরে খুঁজেছি, তুমি একটা পচা। তিন্নিকে দেখে অভ্র ঘাবড়ে যায়। মেয়েটা জুনিয়র ওদের থেকে,
তবুও তিন্নি সবসময় অভ্রদের সাথেই থাকে। এখানে থাকার পিছনে একটা কারণ আছে। তিন্নি হলো আদুরে বড়লোক ঘরের একটা মেয়ে। কথা বলার ধরন বেশ স্টাইল মেরে ঢং করে বলবে। এই মেয়েকেই বন্ধুদের পাল্লায় পড়ে অভ্র ফ্লার্ট করেছিল, কিন্তু সেটা যে অভ্রের কপালে শনি ডেকে আনবে খেয়ে জানে। অভ্র জানতো না এই তিন্নি যাকে পছন্দ করবে তার গায়ে পড়ে চলবে। অভ্র এখন তিন্নিকে দেখলে ভয়ে দৌড়ে পালায়। ওই তোরা ক্লাসে যা, আজকে যাব না আমি। 1 মাস পরে আসলি, এখনই এমন করিস? চল ক্লাসে। না রে, কাজ আছে। আজকে ক্লাস করবে না এই তিন্নির জন্য। ভার্সিটিতে থাকলে তিন্নি অনেক বেশি জ্বালাবে। সমস্যা আছে অভ্রের। তিন্নি অনেকবার ডাকলো অভ্রকে। অভ্র আর না দাঁড়িয়ে দ্রুত চলে আসে। পরের দিন অভ্র ভার্সিটিতে আসে, কিন্তু ওর বন্ধুদের এখনও দেখেনি। সে একা বসে আছে। হঠাৎ গতকালকের সেই মেয়েটাকে দেখতে পায় অভ্র। অভ্র মেয়েটাকে দেখে সামনে আসে। মেয়েটা চমকে যায়। এই ছেলে বারবার কেন তার সামনেই পড়ছে। অনুহি কপাল কুঁচকে তাকায় অভ্রের দিকে। কি সমস্যা? উঠার সামনে এসে দাঁড়াস কেন রে বেদব ছেলে? দেখতে তো ভদ্র মনে হয়, ভিতরে তো একটা টিজার তুই। আমার কোনো মানুষ ভাল লাগে না, তোমারে ভাল লাগছে কারণ তুমি তো মানুষ নও, সাক্ষাৎ একটা পরী। আমি তো পরীর প্রেমে পড়ে গেলাম। কি? এই তুই চিনিস আমাকে? আমি তোকে কি করতে পারি সেটা কি তোর ধারণা আছে কোনো? বিয়ে করবেন, বাচ্চা নেবেন নাকি? ইস, কি দূরদর্শী চিন্তা। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। তোকে আমি? অভ্র ভয়ে সরে আসে, না হলে অনুহি একটা চড় অভ্রের গালের উপরে বসিয়ে দিত। অনুহি আর দাঁড়ায় না। বেয়াদব ছেলের সাথে কথা বলার একদমই ইচ্ছে নেই অনুহি। সেজন্য দ্রুত হেঁটে চলে যায় অনুহি। একবার ভাবলো তার বাবাকে ফোন করবে, পরে ভাবলো না থাক, এটা তারই বিষয়। অভ্র অনুহিকে পিছন থেকে কি যেন বলতে যাবে, তখনই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নেওয়ার আগেই অনুহির দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, সত্যি সত্যি তোমাকে আমার ভালো লেগেছে। এই প্রথম আমি কোনো মেয়ের প্রেমে পড়লাম। তোমাকে তো আমার চাই, কিন্তু মেয়েটা কোন ইয়ার? ফার্স্ট ইয়ার তো হবে না, তাহলে লাস্ট ইয়ার। আমাদের ক্লাসে তো কখনো দেখিনি। যাই হোক, মেয়েটাকে আমার লাগবেই, প্রেমে পড়ে গিয়েছি। অভ্র ফোনের দিকে তাকায়। রিয়াদ সাহেব ফোন করেছে। অভ্র ওনার ফোনে বিরক্ত, রিসিভ না করে কেটে দেয়। আজকে ওর ক্লাস করা হবে না। সে দ্রুত ভার্সিটি থেকে বের হয়। নেহালরা এক এক করে ভার্সিটিতে আসে, অভ্রের জন্য অপেক্ষা করে, কিন্তু অভ্র আসে না আজকেও। তারা ক্লাসে আসে। প্রতিদিন ম্যাডামের ঝাড়ি আর বকাঝকা খেয়েই ওদের ক্লাস পার হয়। 2 দিন পর ভার্সিটিতে আসছে অভ্র। রিমি, নেহাল, সিয়াম, জান্নাত, রকিব, হাসি, শাকিল বসে আড্ডা দিচ্ছে। অভ্র সোজা গিয়ে ওদের সাথে জয়েন করে। নেহাল বলে, বাপরে, আজকে কি আমাবস্যার চাঁদ উঠলো নাকি? না রে, আজকে সত্যিই আমি এসেছি। তা কেন এসেছেন স্যার? সত্যি বলবো? হ্যাঁ হ্যাঁ বল। আমি প্রেমে পড়েছি রে। ট্রিট দে এক্ষুনি। তিন্নির প্রেমে পড়লে নো ট্রিট। আরে তিন্নির প্রেমে না, একটা নতুন মেয়ে। আমি জানি না কোন ক্লাস। উফ, দেখলেই পাগল হয়ে যাই আমি। তার আগে বল, এই কয়দিন ভার্সিটিতে আসিসনি কেন? নতুন টিচার আসছে, তোর কোনো পাত্তা নেই। একটু মামার বাড়ি গিয়েছিলাম। নেহাল তো বাড়িতে গিয়েছিল। মা তোকে বলেনি? মা, আমার কোনো মেয়ে আছো নিশ্চয়, না হলে তুই বাড়ি ছেড়ে অন্য জায়গাতে বেশি দিন থাকবি না। চুপ থাক শয়তানের হাড্ডিরা। এদিকে আমি খুঁজছি সেই মেয়েটাকে, আছিস মামাতো বোনকে নিয়ে। শর্তরা তা বস, কেমন মেশে? এমন একটা মেয়ে যেন স্বপ্নেই মানায়। সে যেন একটা পরী। কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে কালো রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরা ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার সাথে কথা বলে বুঝলাম পুরাই সাপের মতো, ফোঁস করে ওঠে। অভ্রের কথা শুনে সবাই হাহা করে হাসলো। অভ্র টেরা চোখে তাকায়। ওদের হাসি অভ্রের একদমই সহ্য হচ্ছে না। মেজাজ খারাপ করে অভ্র বলে, এই একদম হাসবি না, তোদের হাসি বিরক্ত লাগছে। তোর দিনে দুপুরে স্বপ্ন দেখা হবে, কল্পনাতে এরম মেয়ে দেখবি, বাস্তবে প্রেম করতে পারবি না, আর এমন মেয়েও দেখবি না। আরে সত্যিই দেখেছি, মেয়েটা ইউনিভার্সিটির। আমি কথা বলেছি মেয়েটার সাথে।
কিন্তু আজকে দেখছি না কেন? আর তাছাড়া আমি ওই মেয়েটাকে পেলে প্রেম না, বিয়েও করব। ওরা সবাই কথা বলছে, হঠাৎ কতগুলো বাইক আসে ভার্সিটিতে। ভার্সিটির ছাত্র নেতা রাজ প্রবেশ করেছে। তবে রাজের পিছনে ছেলেগুলো দেখে অব্র অবাক হয়, সাথে চমকেও ওঠে, কারণ সেদিন রাস্তায় জ্যামে যে ছেলেগুলোকে অব্র পিটিয়েছিল সেই ছেলেগুলো রাজের সাথেই আছে। অব্র নিজেকে আড়াল করে, আবার ঝামেলা হোক অব্র সেটা চায় না। রাজেরা তাদের মতো করে ক্যান্টিনে চলে যায়। অব্র যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচে, সে ভার্সিটির ভিতরে কোনো ঝামেলা চায় না। সিয়াম বলে, তুই বুড়ো হয়ে যাবি কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হাহা করে হাসতে লাগলো, কিন্তু অব্র জানে এমন মেয়ে আছে। নেহাল আরও টিটকারি করে বলে, ভাই দিনে দুপুরে স্বপ্ন দেখা বাদ দে, আর এসব কল্পনা যদি সত্যি হয় তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহ জানেন। রাকিবের কথা শুনে আবার সবাই হাহা করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছে অব্রের, তাই পিছনে ঘুরে হাঁটতে যাবে তখনই একটা মেয়ের উপর পড়ে গেল অব্র। অব্র চিৎকার করে বলে, ওই কানা নাকি রে? কোন কানাটা চোখে দেখে না, এসে সোজা ধাক্কা দিস? অব্র বুঝতে পারে এটা কোনো মেয়ে হবে। অব্র মেয়েটার মুখের দিকে তাকায়। অব্র মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে এটা তো সেই মেয়ে যাকে দেখার জন্য অব্র আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছে। অব্র চোখই সরাচ্ছে না মেয়েটার দিক থেকে। মেয়ে তো নয়, যেন একটা হুর। অব্র পড়বে না পড়ল সেই অনুহির উপর, যার উপরে অব্র এমনিতেই প্রেমে পড়েছে। তার উপর এবার মেয়েটা অব্রকে ঝামেলা মনে করে। কী যে হবে কে জানে। অব্রকে অনুহি এক ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিল। অব্র দ্রুত উঠে দাঁড়ায়। অনুহিও দেরি করে না, সেই মাটি থেকে সোজা উঠে দাঁড়ালো অব্রের সামনে। অনুহি উঠে দাঁড়িয়েই কোনো দিক না তাকিয়ে অব্রের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দেয়। অব্র সহ বাকি সবাই হা করে অনুহির দিকে তাকিয়ে আছে। ঘটনা এমন দ্রুত ঘটবে বুঝতেই পারেনি অব্র। অব্র অনুহির দিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। অনুহি চড় মেরে থামে না, চিৎকার করে বলে, বেয়াদব ছেলে, তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি কখনো? মেয়েদের দেখলে মেয়েদের ওপর পড়তে ইচ্ছে করে তুই আমার সাথে এমন করেছিস। তোকে আমি কে কার কথা শুনছে? অব্র তো অনুহিকে দেখতে ব্যস্ত। অপলক দৃষ্টিতে অনুহিকে দেখছে সে। কি সুন্দর চোখে পাপড়ি ফেলে, গালগুলো টেনে, নাকটা ফুলিয়ে, টেরা চোখে তাকিয়ে আঙুল নাচিয়ে বকা দিচ্ছে অব্রকে। অব্র একদম সরাসরি অনুহির প্রেমে পড়ে গেছে। উফ, কি রাগি লুকে চাহনি মেয়েটা, একদম যেন সুন্দরের দেবীর সামনে দাঁড়ানো। অব্র যে তাকে চোখের পলক না ফেলে দেখছে সেটা অনুহি অনেক পরেই বুঝতে পারে। সেজন্য আর না বকে আরও একটা গালে চড় দিয়ে ঝাড়ি মেরে বলে, বেয়াদব। অনুহি আর সেখানে দাঁড়িয়ে থাকে না, গটগট করে হেঁটে সেখান থেকে চলে গেল। অব্রের তখনও যেন ঘোর কাটেনি। অনুহির চরকে সে কোমল স্পর্শ মনে করে কল্পনাতে অনুহিকে নিয়ে ভেসে চলেছে। অনুহি যখন চলে যায় অব্র ঘুরে অনুহির চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। চারপাশে কি হচ্ছে, কতজন ওর দিকে দেখছে, সেসবের কোনো দিকে খেয়াল নেই অব্রের। থাকবে কি করে? অব্র তো অনুহিকে দেখে এখন তাকে নিয়ে কল্পনা করতেই ব্যস্ত। অব্র অনুহিকে নিয়ে ভাবছে আর মিটমিট করে হাসছে। নেহালের জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরল সে। অব্র বেশ বিরক্ত হয়েই বলল, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? তোর দিলি তো কল্পনাটাকে নষ্ট করে। যা, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস চর খেয়ে। পটল তুললে তো ভালোই হতো, ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। আঙ্কেলকে বলতাম অভ্র পটল তোলার সময় বলে গিয়েছে শ্রাদ্ধতে বিরিয়ানি দিতে। চুপ কর হারামিরা, তোরা বন্ধু নাকি শত্রু? বেঁচে থাকতেও মেরে ফেলিস আমাকে। যাই হোক, মেয়েটাকে রে, মানে ওই মেয়েকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এই মেয়ের গল্পই তো করছিলাম আমি। শালা, তুই আর মেয়ে পেলি না কেন? তোকে না বলেছি নতুন কেমিস্ট্রি টিচার আসছে? শালা, এটা আমাদের সেই নতুন ম্যাম, মানে নতুন টিচার। হ্যাঁ, কি বলিস? মুহূর্তেই অভ্রের মন খারাপ হয়ে গেল, কিন্তু অনুহি দেখতে সিনিয়র তেমন লাগে না, মনে হয় যেন অল্প বয়স। তবে অভ্রের থেকে 2 বছরের বড় হবে। তবু অভ্র তো তার প্রেমে পড়ে গিয়েছে। অভ্রের চেহারাতে মন খারাপের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেটা বুঝতে পেরে মায়া বলল, ইস, বেচারা প্রেম করার আগেই ছ্যাঁকা খেলো, চল ছ্যাঁকার পার্টি দিবি। মায়ের কথা শুনে আবার সবাই হো হো করে হেসে উঠল। অভ্রের মেজাজ একদমই খারাপ হয়ে গেছে। রাগ নিয়ে জিদ করে বলল, এই, তোরা হাসবি না বলে দিলাম।
হাসবো। হাসবি না, দেখবি ওই ম্যামকেই বিয়ে করব, এই রাগী ম্যামকেই আমি আমার বউ করব। চ্যালেঞ্জ, যা। হ্যাঁ, কি বলিস? সত্যি বলছি। পারবে না, তোমার খালি বুড়ো বয়সে বুঝলি কি। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তা আর কুত্তি ঘেউ ঘেউ করছে। সর সামনে থেকে, মেজাজ খারাপ করিয়ে দিলি। আমাকে তো চিনিস না, এই ম্যামকে আমি পটিয়েই তবে দেখাবো। তার জন্য যদি রোজ 2টো করে চর খেতে হয় তবুও। শর্তরা। অব্র কথাগুলো বলে রাগ করে ক্লাসে চলে আসে। একটু পর ওর বন্ধুরাও আসলো ক্লাসে। রাজ প্রিন্সিপালের রুমে বসে আছে। রাজের হাতে পায়ে কিছুটা ব্যান্ডেজ। রাজের বাবা এখানকার এমপি, আর রাজ হলো এই ভার্সিটির নেতা। রাজ টাকা ভর্তি 2টো কালো ব্যাগ প্রিন্সিপালের টেবিলের উপরে রাখলো। তারপর বলে, স্যার, আমি গোপনে কাজ করলে কেউ ধরতে পারবে না, তবুও আপনাকে টাকার অফার করছি। আমি ভার্সিটিতে ড্রাগস বিক্রি করতে চাই বড়লোক ছেলে মেয়েদের কাছে, যাদের মা বাবা ব্যস্ত, সন্তানদের সময় দেয় না। আমি তাদের কাছে আমার ড্রাগস ছড়িয়ে দিতে চাই। টাকাগুলো দিচ্ছে মুখ বন্ধ রাখার জন্য। আমি চাই না পুলিশ এসব খোঁজ করে আমাকে বের করুক, এজন্য মুখ বন্ধ রাখবেন। রাজ, সামনে থেকে যাও, আমি কিন্তু এখনই তোমাকে পুলিশে দেব। পুলিশ? আপনার একটা মেয়ে গার্লস স্কুলে পড়ে, জানেন তো নিশ্চয়ই। সে মেয়েকে তুলে নিয়ে তাকে কতজন মিলে ধর্ষণ করব সেটা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না। তারপর ওই মেয়েকে দিয়ে বড় বড় ড্রাগস ডিলারদের কাছে শরীর দিয়ে ব্যবসা করাবো। কুচি বাচ্চা মেয়ে, সবে টেনে পড়ে। ব্যবসাটা কিন্তু দারুণ হবে। তুই একটা অমানুষ, তোর মতন অমানুষ ছেলে কারো যেন না হয়। আমার মেয়ের দিকে নজর দিবি না, চলে যা। চলে তো যাবই, তবে অফার আছে। ভাবেন কি করবেন, আমি পরশু আবার আসবো, কেমন? রাজ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল মামুন সাহেব কান্না করে দেয়। না পারছে অন্যায়কে মেনে নিতে, না পারছে বারণ করতে। অব্রের পাশে বসে ওর বন্ধুরা আবার অব্রকে নিয়ে হাসতে থাকে। অব্র রেগে বলে, শোন, এভাবে হাসছিস তো, তোরা সব কটা প্রেম করিস। তোদের বিএফ আর জিএফ এর কাছে কল করে কিন্তু বলবো তোরা অন্য মেয়ে ছেলেদের সাথে কথা বলিস, রেস্টুরেন্টে যাস, তারপর বুঝবি কি হবে। অভ্রের কাছে এটা শুনে চমকে যায় নেহাল, কারণ ওরা জানে ওদের মানুষগুলো অভ্রকে অনেক বিলিভ করে। নেহাল এসে বলে, শালা তুই বহুত হারামি, যা হাসবো না। তাহলে খাওয়াবি, চল। মুখ বন্ধ রাখার জন্য সবাই ক্যান্টিনে খাওয়াবি। হারামি চল। যখনই উঠে বাইরে যাবে ওরা, তখনই অনুহি ম্যাম ক্লাসে প্রবেশ করে। ওদেরকে সামনে দেখে অনুহি বলল, তোমরা কোথায় যাচ্ছ? বলেছিলে না আমার ক্লাস ভালো লাগে না, চলে যাবা? কিন্তু আমার আসার আগে আর যারা অনুপস্থিত থাকবে তাদের এক্সামের সময় খাতা আমার কাছেই তো আসবে, তখন বুঝবে ফেল কাকে বলে। আসলে ম্যাম একটু ক্যান্টিনে যাচ্ছিলাম। 11টা বাজে, সকালে খেয়ে আসো নাই? ক্লাসের সময় কিসের ক্যান্টিন? হ্যাঁ এসেছি। তবে তবে কি? এই যে অব্রের জন্য যাচ্ছিলাম। অভ্রকে দেখি। অভ্র এতক্ষণ সবার পিছনে দাঁড়িয়েছিল। অনুহি দেখি বলতেই সবাই অভ্রের সামনে থেকে সরে যায়। অভ্র তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে অনুহিকে দেখছে। অনুহি অভ্রকে দেখে রাগে মুখ লাল করে নিল। অভ্র এবার সরাসরি তাকিয়ে মুচকি হাসি দিল। অনুহির রাগে চেহারাতে যেন ওনার সৌন্দর্য আরও বেড়ে যায়। অভ্র একটু সরে আসলো। অনুহি রেগে বলে, ওই শয়তান ছেলে, এই বদ ছেলেটা আমার ক্লাসে। ডেয়ার ম্যাম। অভ্র কথাটা বলে ম্যামের দিকে এগিয়ে যায়। খুব কাছে গিয়ে ফিসফিস করে অনুহিকে বলে, বেশি রাখবেন না কিউট ম্যাম, রাগলে আপনার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। উফ, এই সময় যা লাগছে না আপনাকে, মনে হচ্ছে একটা কিস করে দেই। কি? ওই কি বললি তুই? অভ্র ভালো ছেলের মতো দৌড়ে নিজের বেঞ্চে গিয়ে বসলো। বাকিরাও দৌড়ে এসে যে যার মতো করে বসে পড়ে। অভ্ররা যে যার মতো করে বেঞ্চে বসলো। অনুহির মুখ লাল হয়ে আছে রাগে। রাগ হবারই কথা, ভয়ে কোনো ছেলে ওর সাথে কথাই বলে না, আর সেই কিনা তার স্টুডেন্টের কাছে টিজ হচ্ছে। রাগে ওর পুরো শরীর জ্বলছে, কিন্তু কিছু করার নেই। অনুহি ক্লাস নিতে মনোযোগ দেয়। অনুহি সামনের ফাঁকা জায়গাতে হেঁটে হেঁটে লেকচার দিচ্ছেন। মাঝে মাঝে সবার দিকে নজর দিচ্ছেন তিনি। সবাই মনোযোগ দিয়ে তার লেকচার শুনছে।
এক বা একাধিক ইলেকট্রন পরমাণু বা অণু থেকে সরিয়ে নিলে বা যোগ করলে আধানযুক্ত কণা তথা আয়ন সৃষ্টি হয়। ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের সংযোগে সৃষ্টি হয় আধান নিরপেক্ষ লবণ। মূলত এটি ক্লোরিন বা সালফেটের যৌগ। অনুহি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চোখটা আটকে যায় অভ্রের দিকে। অভ্র অনুহিকে অপলকভাবে দেখছে। অনুহি আগেও নোটিশ করেছে কয়েকবার যে তিনি পড়াচ্ছেন আর অভ্র তার দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। এতে অনুহি বিরক্ত হচ্ছেন, সেটা অনুহিকে দেখেই বোঝা যাচ্ছে। অনুহি আর সহ্য করতে না পেরে সোজা অভ্রের সামনে এসে দাঁড়ালেন। প্রচণ্ড রাগ নিয়ে অনুহি বলল, ওই উঠে দাঁড়াও। এটা হচ্ছে কি? কোনটা ম্যাম? ক্লাসের সবাই ইতিপূর্বে তাদের দিকে তাকাচ্ছে। অভ্র সব দিক ভালো করে দেখে নেয়। অনুহি রাগে নাক ফুলিয়ে বললেন, কোনটা মানে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আপনার দিকে কখন, কিভাবে? আমি দেখেছি আমার দিকে তুমি সবসময় তাকিয়ে আছো। পড়া বলো, আমি কি বিষয়ে পড়াচ্ছিলাম বলো। মানে আসলে ম্যাম কি যেন পড়াচ্ছিলেন? শাট আপ, বেয়াদব ছেলে। পড়াশোনার নামে পাত্তা নেই, খালি বেয়াদবি করে বেড়াও। আমার কি দোষ ম্যাম? আমি তো একটা অপ্সরাকে দেখছিলাম, কি সুন্দর সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গাল দুটো কত সুন্দর, দেখলে যেন মনে হচ্ছে ছোট্ট করে চুমু দিই, বুকে জড়িয়ে নেই। এতটা সুন্দরী না হলেও পারতেন। আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার। অভ্রের কথা শুনে অনুহি রেগে পুরো বোম হয়ে গেছে। তবে ক্লাসে থাকা বাকি সব স্টুডেন্টরা একসাথে হেসে উঠল। ওদের উচ্চস্বরে হাসির শব্দে অনুহি আরও রেগে যায়। অনুহি এবার অনেক জোরে চিৎকার দিয়ে বলে, স্টপ! ফাজলামি হচ্ছে এক ক্লাসে? ক্লাসরুম নাকি সার্কাস স্টেজ? হাসি বন্ধ করে দেব সব কটার, গলা টিপে ধরে। বেয়াদবের দল। অনুহির এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। মানে পুরো পিনপিন নীরবতা ভর করেছে। কেউ যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমন। অভ্র কিছুটা ভয় পায়, কিন্তু অনুহি থেমে নেই। অভ্রের আরও কাছে আসে। অভ্রের গালের দিকে ওনার নজর। অভ্র কিছু একটা বলতে যাবে, তার আগে অনুহি ঠাস করে একটা কোষে চড় দিয়ে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। আর স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবে। বেশি পাকামি করলে তোমাকে ক্লাস থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। অনুহি কথাগুলো বলে অভ্রের সামনে থেকে চলে গেল। অভ্র তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাম পাশের গালটাতে অভ্রের টনটন ব্যথা অনুভব হয়। সকালের থাপ্পড়ের থেকে এবারের থাপ্পড়টা জোরেই লেগেছে অভ্রের। অনুহি ক্লাসরুম থেকেই বের হয়ে যায়। এমন অবস্থাতে ক্লাস করানোর কোনো মানে নেই। অভ্র চারপাশে তাকায়। ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। অভ্র কারোর সাথে কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। অফিসে অনুহি বাড়িতে প্রবেশ করে। মেজাজ অনেক খারাপ হয়ে আছে। ব্যাগটা সোফাতে ছুঁড়ে দেয়। ওর বাবা যে সামনেই বসেছিল খেয়াল করেনি অনুহি। ব্যাগটা ছুঁড়ে মারতেই ওর বাবা মিস্টার নাহিদ সাহেব খবরের পেপারটা সরিয়ে অনুহিকে বলে, কি হলো অনু, মেজাজ খারাপ নাকি? আল্লাহ, বাবা বাসাতে? ইয়ে না মানে বাবা, তুমি আজকে অফিসে যাওনি? তুই হঠাৎ এভাবে এলি যে? আর বলো না বাবা, লাস্ট ইয়ারের ক্লাসের একটা ছেলে একটু ডিস্টার্ব করে, তাই মেজাজ খারাপ। কি? কবে থেকে? কিভাবে? কি বলে? বাবা উত্তেজিত হও কেন, আমি সামলে নেব, চিন্তা করো না। স্টুডেন্ট হয়তো, আমি টিচার, সো আমাকে এসব সামলাতে দাও। না না, বেশি ঝামেলা হলে বল, আমি ছেলেটাকে তুলে নিয়ে আসি। নাম কি, দেখতে কেমন বল? আরে বেশি সমস্যা হলে তোমাকে সবটা বলবো। এমন করলে কিন্তু ভার্সিটিতে যাব না আমি। আচ্ছা আচ্ছা, কিছু বলছি না, যা এখন ফ্রেশ হয়ে খেতে বস। অনুহি চলে যায় সেখান থেকে। নাহিদ সাহেব ফোন বের করে। ওর সবচাইতে প্রিয় পছন্দের ছেলেকে কল করে। ফোন রিসিভ করতে নাহিদ সাহেব বলে, আমার মেয়েকে একটা ছেলে ডিস্টার্ব করে, খোঁজ নাও তো ছেলেটাকে। নাহিদ সাহেব ফোন কেটে দেয়। তারপর অভ্র বাড়িতে আসে। গালে এখনো অনুহির চরের দাগ পড়ে আছে। ভিতরে ঢুকতেই ওর মাকে সামনে দেখতে পায় অভ্র। চমকে ওঠে। সাথে সাথে গালে হাত দেয় অভ্র। মা কণা বেগম বলে, কি ব্যাপার, আজ এত জলদি বাসায়? গালে হাত দিয়ে রাখছিস কেন? ক্লাস করতে ইচ্ছে করছিল না, আর একটু দাঁতে ব্যথা করছিল তো তাই।
আচ্ছা এদিকে আয়, আমি আদা লাগিয়ে দিই। না মা, থাক, আমি সহ্য করতে পারছি। আরে আয় বলছি। অভ্র কোনো রকম তার মাকে কাটিয়ে সিঁড়িতে উঠবে, এমন সময় ওর ভাবি তানিয়ার সাথে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়ার কারণে অভ্র তার গাল থেকে হাত সরাতে বাধ্য হয়। তানিয়া কিছু বলতে যাবে তার আগে দ্রুত অভ্র নিজের রুমে চলে আসলো। মনে মনে বলে, যাক বাবা, কেউ তো আর চড়ের কারণে গালে আঙ্গুলের ছাপটা দেখেনি। দরজা আটকে বিছানায় বসবে, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। অভ্র বলে, কে? দরজা খোলো ছোট সাহেব। ওহ ভাবি, কিন্তু আমি তো এখন বিজি। তোমার গালে আঙুলের ছাপ, মাকে কি ডাকবো? তাহলে যাই। না না। দৌড়ে অভ্র এসে দরজা খুলে দিল। ভয়ে তানিয়ার দিকে তাকায় অভ্র। তানিয়া সরাসরি অভ্রের দিকে তাকিয়ে বলে, তোমার গালে থাপ্পড়ে দাগ? কে মারলো আমাদের ছোট দেবরটাকে? মশা মারতে গিয়ে এমন হয়েছে, মানে নেহাল এমন মারছে। মিথ্যে বলো কেন? সত্যি বলো না, না হলে কিন্তু মাকে বলবো। তিনি এসে দেখো কেমন। বলছি, তুমি না খালি ব্ল্যাকমেল করো। বেশি কথা না বলে কাজের কথা বলো। আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম, সেই জন্য সে আমাকে থাপ্পড় দিয়েছে। একটু জোরেই মারছে, বাট নো প্রবলেম। ম্যাম, তা কিভাবে রাগালে? সেসব তোমার শুনতে হবে না, যাও এখন রুম থেকে। আহ বুঝি। তা তোমার ম্যাম দেখতে কেমন শুনি? রাগানোর সাথে ম্যামের চেহারার কি মিল? বলো বলছি। অনেক সুন্দরী। কেন? বুঝছি, তা এমনিতেই জিজ্ঞেস করলাম। ওকে, মহালাম দিয়ে যাও। ব্যথা থাকলে কমে যাবে, আর সমস্যা হলে ডাক দিও। আচ্ছা, কিন্তু মাকে বলো না আবার। ঘুষ দিতে হবে দেবর মশাই। আচ্ছা দিব। তানিয়া মুচকি হেসে রুম থেকে চলে যায়। অভ্র যেন এবার হাফ ছেড়ে বাঁচে। মামুন সাহেব গাড়ি নিয়ে যাচ্ছে। প্রিন্সিপাল মামুন সাহেব রোজ একই রাস্তা দিয়ে বাড়ি ফেরে। সামনের স্কুলে তার মেয়ে পড়ে। মেয়েকে রাস্তার পাশে দেখতে পায়। মামুন সাহেব এগিয়ে যায়, ঠিক তখনই দুটো বাইক এসে থামে সেখানে। হেলমেট খোলে একটা ছেলে, আর ছেলেটা হলো রাজ। রাজকে দেখে মামুন ভয় পায়। তার মেয়ের সামনে এসে মেয়েটাকে টিজ করতে থাকে। মামুন সাহেব গাড়ি থেকে নেমে মেয়ের কাছে আসলো। মেয়েটা ভয়ে তার বাবার কাছে এসে দাঁড়ায়। রাজ বলে, কি ব্যাপার স্যার আপনি? ইস, আরেকটি দেরি করলে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতাম। লস হয়ে গেল রে। দেখো রাজ, তুমি কিন্তু বেয়াদবি অতিক্রম করে ফেলেছো। তোমাকে আমি পুলিশে দেব। পুলিশ? স্যার, থানাতে 1 কোটি টাকা দিয়ে আসছি, অফিসারের সাহস নেই আমাকে এসে ধরবে। দেখেন না কত খরচ, 1 কোটি টাকা চলে গেল। বিজনেস এখনো শুরুই করতে পারিনি। জলদি করুন, আর একদিন সময় দিলাম। যান, মেয়েকে নিয়ে বাড়িতে চলে যান। রাজেরা সেখান থেকে চলে যায়। মামুন সাহেব ভয় আর রাগী চোখে ওদের চলে যাওয়া দেখতে থাকে। দ্রুত মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে। জলদি গাড়ি চালিয়ে মেয়েকে বাড়িতে রেখে সোজা যেতে থাকে নাহিদ সাহেবদের বাড়ির দিকে। সেখানেই সবকিছু বলবে তিনি। ভার্সিটিতে সবাই বসে আছে। অভ্র ভয় পাচ্ছে তিন্নিকে নিয়ে। মেয়েটা যে ভার্সিটিতে আসছে না, সেটা ওর জন্য অনেক ভালো, না হলে তিন্নি সবকিছু নষ্ট করে দিত। অনুহিকে হাবি জাবি বলে অভ্রের প্রেমের 12টা বাজিয়ে দিত। অভ্র পায়চারি করছে। ওই এত পাইচারি করিস কেন? উফ, ম্যাম আসছে না রে। ম্যামের জন্য তো রাস্তায় অপেক্ষা করছি, নাহলে ক্লাসে গিয়ে বসতাম। আসে না কেন? কি ম্যামের জন্য? ওই তোরা থাকবি নাকি যাবি? আমি তো ভাই এর মধ্যে নেই। ম্যাম যে রাগি, অপমান যা করবে, আবার সাথে চোর ফিরি। আমি থাকবো না। আমরাও যাচ্ছি, থাক তুই। আরে শোন সবাই, কেউ যদি যাস তোদের খবর আছে। দোস্ত, ম্যাম আসছে। ওই যে দেখ, গাড়ি থেকে নামছে। অভ্র তাকায় সেদিকে। অনুহিকে আজ বেশ সুন্দর লাগছে। অনুহির মনটা আজ অনেক ভালো, বেশ ফুরফুরে লাগছে অনুহিকে। সে কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটতে থাকে। অভ্র সামনে এসে দাঁড়ায়। অভ্রকে দেখে অনুহির মেজাজ বেশ খারাপ হয়, তারপরেও নিজেকে শান্ত রাখে। অভ্র বলে, ম্যাম, আপনি কি তেরে পোকা ভয় পান? না, কেন? ইস, সব লস হয়ে গেল। মানে? না মানে ভাবছিলাম আপনি যে রাগী, আমাদের বিয়ের পর আপনাকে তেলে পোকা দেখিয়ে ভয় দেখাবো, আর আপনি ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবেন। ইস, কি রোমান্টিক দৃশ্য। কাউকে বলবো ভিডিও করে দিতে, তারপর ইনস্টাগ্রামে আপলোড দেবো। কাপল গোলস করবো আমরা। আহ, কত স্বপ্ন। সেটা বেয়াদব ছেলে। শোনো, তুমি আমাকে চেনো না। আমি ভদ্রভাবে বলছি,
আমাকে এসব বলবে না। তোমার মতো এমন ফালতু ছেলে বহুত ঘুরছে আমার পেছনে, তারা কিন্তু সেকেন্ড টাইম সামনে আসার সাহস পায়নি। তাই সাবধান করছি তোমাকে। স্টুডেন্ট হও তুমি আমার, আমি টিচার তোমার, মায়ের মতো হই। এসব করো না আর। কি মা? ও আমাদের বাচ্চার মায়ের মতো, বাট মতো না, সরাসরি তো মা হবে। আচ্ছা, নো প্রবলেম। তোকে আমি। অভ্র আবার সরে আসে। মুচকে হাসতে থাকে অভ্র। অনুহি রেগে হাঁটা শুরু করলো। অভ্র পিছন থেকে ডাক দিয়ে বলে, ম্যাম, আপনি ডাকলে পুরো আগ্নেয়গিরির মতো সুন্দর। আমি ঝলসে যাচ্ছি, প্লিজ আমাকে একটু শীতল ভালোবাসা দিন। অনুহি তাকালো না পিছনে, হনহন করে হেঁটে চলে গেল। অভ্রের বন্ধুরা সবাই পিছনে এসে দাঁড়ায়। অভ্র, কি শুরু করলি তুই? শেষমেশ ম্যামকে ভালোবেসে ফেললি? দোস্ত, প্রেম জিনিসটা অদ্ভুত রে। তোর নানির ওপরেও যে কোনো বাচ্চা ছেলে প্রেমে পড়তে পারে, কোনো সংজ্ঞা নেই, কোনো কারণ নেই। চুপ কর কুত্তা, শেষমেশ আমার নানি। সর হারামি, বজ্জাত। দোস্ত, মজা না? অনুহি ম্যাম কিন্তু যেমন তেমন টিচার নয়। বাবার টাকা আছে, সেই জন্য যা ইচ্ছা করতে পারে। চুপ থাক। প্রেমে যেহেতু পড়েছি, আমি তার পেছনে লেগে থাকবো, দেখব কত কি করতে পারে তিনি। চল ক্লাসে যাই। ম্যামের ক্লাস আজকে প্রথমে, আমার ওনার ক্লাস মিস দেওয়া যাবে না রে। আচ্ছা আচ্ছা, চল। সবাই একসাথে ক্লাসে আসতে থাকে। হঠাৎ একটা বাইকে করে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায় অভ্রদের। ছেলে দুটোকে চেনে অভ্র, ছেলেগুলোও চেনে। বাইকে বসা সাকিব ছেলেটা বলল, তোকে তো আজকে 2 মাস ধরে খুঁজছি। তুই আমাদের রাস্তাতে ফেলে পিটিয়েছিলে, মনে আছে? আমাদের নেতা ছাড়া পেয়েছে, তোকে খুঁজে পেয়েছি। এবার বুঝবে আমরা কি করতে পারি। মনে রাখিস, কখন কোন সময় কিডন্যাপ হয়ে যাবে নিজেও জানিস না। সাকিব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অভ্র মুচকি হাসে, যেন কিছুই হয়নি। বাকিরা ভয় পেলেও অভ্র কোনো পাত্তা না দিয়ে সোজা ক্লাসে এসে বসে। সবাই যে যার মতো বসে আছে, কিন্তু অভ্র একবার দরজার কাছে যায়, আরেকটা সিটে এসে বসে। কিছু সময় পর অনুহি ক্লাসে আসলো। ক্লাসে এসেই পড়ার বিষয়ে কথা বলতে থাকে, আর অভ্র গালে হাত দিয়ে এক দৃষ্টিতে অনুহিকে দেখে যাচ্ছে। অনুহির মেজাজ হারায়, রাগে চিল্লিয়ে বলে, ওই ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। তোমাকে আমার ক্লাস করা লাগবে না, আউট। সবাই চুপ হয়ে গেছে, চমকে ওঠে ভয়ে অনেকে। কিন্তু অভ্র হাসি হাসি মুখে অনুহির দিকেই তাকিয়ে আছে। অনুহি আবার ঝাড়ি দিয়ে বলে, এই, তোর সমস্যা কি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকলে তো চোখ তুলে নেব বলে দিলাম। ম্যাম, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো ফারেনহাইটের 491-তে একটা লাইন ছিল এমন, ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন। যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য হয় আমার। এই পৃথিবীতে ভালোবাসার মতো যে বড় আনন্দ কিছু নাই, আবার ভালোবাসা থেকে কষ্টেরও সম্ভবত কিছু নেই। ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ওইটা আপনার হাতে থাকবে না। সেক্ষেত্রে ওইটা আমার হাতে, বুঝলেন? ভালোবাসাই এই পৃথিবীর এমন একটা ব্যবসা যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে। সব কিছু জেনেও আপনি ওখানে ইমোশন ঢালতেই থাকবেন। ভালোবাসা এই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছে করে না, বরং নির্লজ্জের মতো আর একটু খেলে যেতে ইচ্ছে করে। আফ্রিকার একটা প্রভাব বলছে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না। ভালোবাসা নিয়ে এর চেয়ে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন? তাহলে আমার দোষ কোথায় বলেন? অভ্রের মুখে এত কথা শুনে অনুহি চুপচাপ দাঁড়িয়ে রইল। অনুহি ভেবেছিল অভ্র হয়তো ফালতু পড়াশোনা না পারা ছেলে, কিন্তু অভ্র যে দুষ্টু মার্কা ছেলে, সে সব পারে। তবে অনুহির ক্লাস করানোর আর ইচ্ছে নেই। সে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। ভাই, আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য আমরা যে অবরোধ করেছিলাম, সে অবরোধে যে ছেলে আমাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিল, সেই ছেলেকে খুঁজে পেয়েছে। সে ভার্সিটিতে আসে, আজকে ওকে হুমকি দিয়ে আসছে। সাকিব রাজকে কল করে কথাগুলো বলল। সব শুনে রাজ বলল, বাহ, ভালোই করেছিস। এরপর ছেলেকে পেলে পিটাবি, বাকিটা আমি দেখব।
রাজ ফোন কেটে দেয়। মামুন সাহেব নাহিদকে কল করে। নাহিদকে বলে, ভাই রাজ অনেক ঝামেলা করছে, সে চাচ্ছে পুরো ভার্সিটিতে ড্রাগ ছড়িয়ে দিতে সব স্টুডেন্টদের মধ্যে। আমাকে জানিয়েছে, আমি বারণ করেছি বলে টাকা অফার দিয়েছে, আবার অনুমতিও চাচ্ছে, আমি না করে দিয়েছি। সে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ওর বাবা এমপি বলে আমার সাথে যা ইচ্ছে তাই করছে। আপনি কিছু একটা করেন। আচ্ছা, আমি ভার্সিটিতে আসছি, এমপিকে ডেকে মিটিং করো একটা, দেখি রাজ কি কি করে। আচ্ছা ভাই, দ্রুত করেন, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। নাহিদ ফোন কেটে দিল। এমপিকে কল করে মিটিংয়ের জন্য আসতে বলে দিল তিনি। অভ্র, নেহাল আর সিয়াম মিলে শপিং মলে এসেছে। সিয়াম একটা মেয়েকে দেখে পছন্দ করে। মেয়েটার পিছু পিছু ওরা তিনজন হাঁটছে। কি বোরিং একটা কাজ। মেয়েদের পেছনে ঘোরার কোনো মানে আছে? অভ্র বেশ বিরক্ত হয়। সে আর যাবে না বলে ঠিক করে। অভ্র বলে, ওই তোরা যা, আমি এখানে বসছি, আমি আর যেতে পারবো না। ঠিক আছে মামা, তুই থাক, আমরা দেখে আসি। সিয়াম আর নেহাল চলে যায়। একটা দোকানের সামনে বসার জায়গাতে বসলো। আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ নজর যায় পিঙ্ক কালারের সালোয়ার পরে অনুহি শপিং মলের দিকে প্রবেশ করে। অভ্র দৌড়ে অনুহির সামনে এসে দাঁড়ায়। অনুহি অভ্রকে দেখে বিরক্ত চাহনি দিয়ে একবার তাকালো। পাশ কেটে চলে যাবে, তখনই দেখে একটা ছেলে অনুহির পাশে এসে দাঁড়িয়েছে। অনু, কি লাগবে বলো, তোমার জন্য আজ এখানে আসলাম। সামনের দিকে চলো, এখানে কিছু বকাটে পোলাপান আছে, বাজে কথা বলবে। আচ্ছা আসো, হাত ধরো। অভ্র চোখ বড় বড় করে অনুহির দিকে তাকিয়ে আছে। অনুহি অভ্রের দিকে তাকিয়ে ওই ছেলেটার হাত ধরলো। দুজন হাঁটতে থাকে। অভ্র পিছু পিছু হাঁটতে থাকে। রাগে অভ্রের মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। বেশ কিছু দোকান হাঁটে অভ্র। সিয়াম আর নেহাল এসে অভ্রের মাথায় টোকা দেয়। ওই, তুই নাকি এখানে মেয়েদের পিছু নিবি না? একা একা তো ঠিকই আরেক মেয়ের পিছু পিছু চলে আসলি। বহুত শয়তান তুমি। অভ্র ওদের কথার কোনো জবাব দেয় না। অভ্র এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। ওরা আবার প্রশ্ন করে, কি রে, কথা বলছিস শুনছিস না কেন? আর সামনে এত কি দেখছিস? হ্যাঁ, কাকে দেখছিস? অনুহি ম্যাম। ওরাও সেদিকে তাকায়। তাকিয়ে দেখে অনুহি ম্যাম একটা ছেলের সাথে হাত ধরে শপিং মলে ঘুরছে। অভ্র কোনো কথা বলছে না। রাগে যে চুপ হয়ে গেছে সেটা ওরা বুঝতে পারছে। নেহাল বলে, হয়তো ম্যামের কেউ ছিল, নাহলে এভাবে রিয়াক্ট করতো না প্রপোজ করলে। তুই মনে হয় সত্যি সত্যি ছাকা খেয়ে গেছিস। যদি কেউ থাকতো তাহলে আমাকে বলতো যে এমন পিছনে ঘুরে লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। অনুহি ম্যাম এসব বলেনি। হয়তো এমন একটা মুহূর্তে তোকে জানাবে বা দেখাবে বলেই তোকে বলিনি। আর তাছাড়া উনি ম্যাম আমাদের সিনিয়র, আমরা হলাম তার স্টুডেন্ট। তুই এসব কল্পনা থেকে বের হ ভাই। তন্নি তো তোকে অনেক ভালোবাসে। অনুহি ম্যামের কথা ভুলে যা প্লিজ। কখনোই পারবো না। আমাকে জানতে হবে ছেলেটাকে, কেন ম্যাম আমাকে বলেনি এতদিন। কি পাগলামির কথা বলিস? কোন অধিকারে তোকে বলবে? কেন বলবে তিনি তোকে? এত কিছু জানি না আমি ম্যাম, শুধু আমি তাকে আমার করেই নেব। ওই যে দেখ, ওই ছেলে ম্যামের গাল টানছে, ওকে আমি আজকে। অভ্রকে ওরা আটকে ধরে। তারপর সেদিকে তাকায়। ছেলেটা অনুহি ম্যামের ড্রেস পছন্দ করে দিচ্ছে। তারপর আদর করে নাক টেনে দিয়ে গালে কোমলভাবে হাত বুলিয়ে দিল। অভ্র এটা দেখে আর সেখানে দাঁড়ায় না। নেহালদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত হেঁটে দোকানের ভিতরে প্রবেশ করে। সোজা গিয়ে অনুহিদের পিছনে দাঁড়ায়। অভ্রকে পিছন থেকে নেহালরা ডাকে অনেকবার। থামানোর চেষ্টাও করে, কিন্তু অভ্র কি আর সহ্য করবে এসব? সে অনুহির পেছনে দাঁড়িয়ে অনুহিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। দোকান ভর্তি অনেক লোকের সামনে অভ্র চিৎকার করে বলতে শুরু করে, কি সমস্যা আপনার? আপনার বয়ফ্রেন্ড আছে, আমাকে বলতেন। আপনার কিছু লাগবে আমাকে বলতেন। আমি তো আপনাকে ভালোবাসি। কি দোষ আমার? আমি দেখতে বাজে, আমি গরিব, আমি স্টুডেন্ট বলে, আপনি টিচার বলে। যখনই সুযোগ পেলেন অমনি কারো না কারো হাত ধরে শপিং মলে চলে আসতেন। মেয়েরা সব একরকম, যে ছেলে বেশি বেশি দিতে পারবে তার হাত ধরে চলে যাবে। আর তুই হারামি কে? হ্যাঁ, অনুহি শুধু আমার জিনিস যাই হোক তাকে ছোঁয়ার অধিকার কেবল আমারই। তুই সর এখান থেকে। অভ্র, চুপ, কোনো কথা বলবি না। বল তোর কি সমস্যা? আমাকে ভাল লাগে না তোর? আমি তোকে ভালোবেসে সবার সামনে চর খাইতে পারি, আর তুই আমাকে দেখে অন্য ছেলের সাথে ঘুরিস। কি লাগবে তোর? অভ্র, আমার হাত ছাড়া বলছি। ছাড়বো না।
ও কেন আপনাকে ছোবে? ও কেন আপনার হাত ধরে ঘুরবে? আমার ভালোবাসা আপনার ভালো লাগে না? অভ্র, সবাই কিন্তু দেখছে, সিন ক্রিয়েট করো না, হাত ছাড়ো। না, ছাড়বো না। আমি আপনাকে ধরবো, আমি আপনার গালে হাত। অভ্র পুরো কথা শেষ করতে পারে না, ঠাস করে বেশ জোরে একটা চড় বসিয়ে দেয় অনুহি অভ্রের গালে। অভ্র হাত ছেড়ে দেয় অনুহির। অভ্র চারপাশে তাকায়, তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। অনুহি রেগে বলে, তুমি যে একটা চরম বেয়াদব ছেলে, সেটা আজও তার প্রমাণ দিলে। তোমার ভিতরে ন্যূনতম কমন সেন্স নেই। কখন, কোথায়, কিভাবে কথা বলতে হয় সেটার ধারণ তোমার নেই। নিজেকে কি ভাবো? হ্যাঁ, জানোয়ার একটা ছেলে। পরিবারে মা বাবার শিক্ষার অভাব এসব ছেলের। ওই, তুই জানিস উনিকে? উনি আমার কাজিন, প্লাস আমার দুলা ভাই। দেশের বাইরে ছিল, দেশে এসেছে কয়েকদিন হয়েছে। আজকে আমি আর উনি এখানে শপিং করতে এসেছি। আমারই ভুল এখানে তাকে নিয়ে আসার। আমার সামনে আসবি না একদম তুই। ননসেন্স, রাবিশ একটা ছেলে। আর তোর কিসের অধিকার আছে আমাকে ধরার? তোকে কেন বলবো আমি কার সাথে কি করি না করি? তোর গার্লফ্রেন্ড লাগি? হ্যাঁ, স্টুডেন্টস হোস, স্টুডেন্টের মতো থাকবি, বেয়াদব। অনুহি তার দুলাভাইয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। অভ্র আশেপাশে তাকায়, কতগুলো মানুষ তাকে দেখছে। অভ্র আর দাঁড়ায় না, স্টোর থেকে বের হয়ে আসে অভ্র। পিছনে পিছনে নেহাল আর সিয়ামও আসে। অভ্র ওদের সাথে কথা না বলে রিক্সা নিয়ে চলে আসে সোজা বাড়িতে। ভার্সিটিতে মিটিং হয়, উপস্থিত থাকে ভার্সিটির চেয়ারম্যান নাহিদ সাহেব, প্রিন্সিপাল, মেয়র, এমপি রাজীব, রাজ, আরও কয়েকজন মানুষ। নাহিদ সাহেব বলল, এমপি সাহেব, আপনার ছেলে কিন্তু অনেক ঝামেলা করতেছে, তাদের সাবধান করুন। সে যে কত বড় অপরাধ করেছে সে কি খোঁজ রাখেন? ভার্সিটিতে ড্রাগস ঢোকাতে যাচ্ছে, তাদেরকে নষ্ট করতে যাচ্ছে সে। এটার অনুমতি নিতে সে প্রিন্সিপালকে টাকার অফার করেছে। তিনি অনুমতি দিতে চায়নি বলে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছে। রাজীব উঠে দাঁড়ালো, রাজের কাছে আসে, রাজের গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। সেখানে থাকা উপস্থিত মামুন সাহেব খুশি হয়েছে, কারণ মামুন এটাই চেয়েছিল। রাজ অবাক হয়, তার বাবা অন্যদের কথা শুনে এভাবে চড় মারল। রাজ গালে হাত দিয়ে বসে থাকে। রাজীব এসে বসলো নিজের চেয়ারে, তারপর চিৎকার করে বলল, হারামি জানোয়ার ছেলে, তুই বিজনেস করবি? প্রিন্সিপালকে বলবি কেন? একাই শুরু করবি? আর তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিবি কেন? তুলে নিয়ে তারপর হুমকি দিবি? কুত্তার বাচ্চা, আমার মতো হটতে পারলো না। তোরে দিয়ে কিচ্ছু হবে না। আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। রাজীবের কথা শুনে সবাই অবাক হলো, সাথে মামুন ভয়ও পেয়েছে, কি করবে বুঝতে পারছে না। নাহিদ বলে, দেখুন রাজীব সাহেব, প্রতিষ্ঠানটা কিন্তু আমার আন্ডারে আছে, তাই এইসব ড্রাগস বিজনেস থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন, না হলে এর ফল ভালো হবে না বলে দিলাম। তাই নাকি? তা চেয়ারম্যান সাহেব, আপনার ক্ষমতা কিন্তু বেশিক্ষণ থাকবে না। দেখা যাবে মিটিং শেষে। নাহিদ সাহেব আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাজীবও চলে আসে রাজকে নিয়ে। 3 দিন অভ্র ভার্সিটিতে আসেনি। অনুহি অবশ্য ক্লাসে অভ্রকে খুঁজেছিল, তবে সেটা মনে মনে, কিন্তু কেন খুঁজেছিল অনুহি তা জানে না। অভ্র আজকে ভার্সিটিতে যাচ্ছে, আজকে অনুহিকে সরি বলে নেবে। সে বুঝেছে জোর করে পটানো যাবে না অনুহিকে, তাই প্রথমত অনুহির সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে চায় অভ্র। ভার্সিটিতে আসে অভ্র। অন্য দিনের ন্যায় আজকেও অনুহির জন্য অপেক্ষা করতে থাকে অভ্র। হঠাৎ অনুহি আসে ভার্সিটিতে। অনুহি কোনো দিকে না তাকিয়ে সামনে হেঁটে যেতে থাকে। হঠাৎ অভ্র লাফ দিয়ে অনুহির সামনে এসে দাঁড়ায়। অনুহি চমকে ওঠে, বিরক্ত নিয়ে বলে, উফ, কয়দিন ছিল না, বেশ ভালোই ছিলাম, আবার বান্দরটা এসে হাজির। একটু শান্তিতে থাকতে দিবে না? ম্যাম একটু দাঁড়াবেন এখানে, আমি দ্রুত বাড়িতে যাব আর আসবো। মানে কেন, কি সমস্যা? কেন দাঁড়াবো? বাড়িতে গিয়ে মায়ের থেকে একটু কাজল টানতাম, আপনার কপালে পরিয়ে দিতাম, যেন অন্য কারোর নজর না লাগে। ঢঙের কথা বলো, যতই যাই বলো, তোমাকে আমার বিরক্ত লাগে বলে দিলাম। একদিন দেখবেন এই বিরক্তিটাই ভালোবাসার রূপ নিয়েছে। শরত, ঢং করো না, রাগ লাগছে। অভ্রের পাশ কাটিয়ে অনুহি চলে যেতে থাকে। অভ্র পিছন থেকে অনুহিকে ডাক দেয়, ম্যাম।
অনুহি তাকালো না। অভ্র আবার জোরে ডাক দেয়, ম্যাম শোনেন। কিন্তু অনুহি শুনল না, হেঁটে যাচ্ছে। অভ্র দৌড়ে গিয়ে অনুহির সামনে এসে দাঁড়ালো। অনুহি রাগি মুডে বলে, উফ, আমার সামনে দাঁড়ালে কেন? সরে বলছি। ম্যাম সরি। হ্যাঁ সরি, বাট কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। আসলে ভেবে দেখলাম আমারই অন্যায়। বাপরে, আজকে হঠাৎ কি হলো স্যারের? ভুল হয়ে গেছে ম্যাম, সরি, আর এমন হবে না। আপনি বোঝার চেষ্টা করুন, আমি সিরিয়াস, মাফ করে দিন। ওকে করে দিলাম, এবার সরো সামনে থেকে। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে আপনাকে সেই লাগে, তখন মনে হয়। তোমাকে না। অভ্র আর কিছু বলল না, দৌড়ে সেখান থেকে চলে আসে বন্ধুদের কাছে। নেহালরা বলে, কিরে দৌড়ালি কেন? এমনিতে। আমরা জানি কেন দৌড়েছিস। তাহলে জানতে চাইলেন কেন? সর। আচ্ছা ভুল হয়ে গেছে, পা ধর, ক্ষমা করে দিচ্ছি। সর তো। ওরা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অভ্রের ফোনে কল আসে একটা। অভ্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা অভ্রকে ডাক দেয়, অভ্র শোনে না। ফোনটা পকেটে রেখে নেহালদের বলে, থাক তোরা, আমি আসছি। কিরে কোথায় যাস? একটু যেতে হবে আমার। কেন? থাক তোরা। সিয়াম তোর ট্যাক্সিটা আমাকে দে তো। অভ্রের দিকে সিয়াম তার বাবার ট্যাক্সির চাবিটা ছুড়ে দেয়। আবির সেটা ক্যাচ ধরে। আবির দ্রুত ট্যাক্সির কাছে চলে যায়। অনুহি তখন বারান্দায় দাঁড়ানো, অভ্রকে দেখছিল। অভ্রকে ট্যাক্সি নিয়ে বের হতে দেখে অনুহি মনে মনে বলে, ট্যাক্সি চালক ছেলেটা এত শয়তান। অভ্রের সাথে অনুহির এখন বেশ খানিকটা ভালো সম্পর্ক তৈরি হয়। অভ্র এখন প্রপোজ করে না ম্যামকে, একটা ফ্রেন্ড হিসেবে দুজনে কথা বলে। অভ্র বাড়িতে বসে আছে। হঠাৎ নেহাল ফোন দেয় অভ্রকে। ফোন দিতে অভ্র রিসিভ করে। কোথায় তুই? জলদি আয়। কোথায় আসবো? একটু পর সন্ধ্যা হবে, যেতে পারবো না। আরে আয়, ম্যামকে দেখলাম একটা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, জলদি আয়। কি? আগে বলবি তো। অভ্র আর দাঁড়ায় না, দ্রুত বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসে সেখানে। নেহাল আর সিয়াম বসে আছে টং দোকানের ভিতরে। দুজনে বসে চা সিগারেট খাচ্ছে। অভ্র গিয়ে সামনে দাঁড়ায়। কিরে, ম্যাম কোথায়? বাপরে, ম্যামের লোভে চুঁচার মতো চলে আসছে দোকানে। এমনিতে তো ডাকলে আসবি না, তাই তোকে ম্যামের কথা বলে ডেকে আনলাম। শালা হারামি, যা বাড়ি যাচ্ছি আমি। ছি বন্ধু ছি, আজ একটা মেয়ের জন্য তুই বন্ধুদের এমন ভুলে যেতে পারলি? এই মেয়েদের মতো ঢং করবি না, থাকতো। অভ্র কথাটা বলে ঘুরল, আর তখনই দেখতে পায় তিনতলা বাড়ির বারান্দায় অনুহি দাঁড়িয়ে আছে। অনুহিকে খোলা চুলে দেখে অভ্র হা হয়ে থাকে। অনুহি প্রথমে বুঝতে পারেনি যে অভ্র এখানে আছে। অভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে অনুহিকে। অনুহি যখন চলে যাবে তখনই দেখতে পায় অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখে অনুহি ভিতরে চলে যায়। অভ্র বলে, এটা কি হলো? ও চলে গেল কেন? কি জানি। এটা কার বাসা? জানি না রে। সন্ধ্যা রাত অবধি অভ্র সেই বাড়ির সামনেই বসে থাকে। অনুহি অবশ্য আরও একবার এসেছিল, অভ্রকে দেখে চলে যায়। কালকে শনিবার, ভার্সিটি অফ, এজন্য অভ্র কালকেও এখানে সারাদিন আসার প্ল্যান করে। পরের দিন অভ্র অনুহির বাড়ির সামনে আসলো। অনুহিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। অভ্র সাইকেল চালিয়ে অনুহির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেদিনের সেই ছেলেটা এসে অনুহির হাত ধরল। অভ্র থেমে যায়। অনুহি তাকায় অভ্রের দিকে। অভ্র তাকিয়ে আছে অনুহির হাতের দিকে। সে আর এগোয় না। সাইকেল ঘুরিয়ে সে চলে আসে সেখান থেকে। অভ্রের অনেক রাগ হতে থাকে। প্রিয় মানুষকে পৃথিবীর যেই স্পর্শ করুক না কেন, প্রিয় মানুষের সামনে এমন করলে রাগ হবেই। অভ্র আর সামনে আসে না অনুহির। নেহালদের অভ্র ফোন করে। সে 2 দিন ভার্সিটিতে যাবে না বলে দেয়, কিন্তু নেহালদের একটা কাজ দেয়, আর সেটা হলো পুরো ভার্সিটিতে মাদক থেকে দূরে থাকার স্লোগান নিয়ে পোস্টার টাঙাতে বলে। একটা সভার আয়োজনও করে, যেটা 2 দিন পর অনুষ্ঠিত হবে ভার্সিটিতে। নেহালরা যেন সব রকমের প্রচারণা চালিয়ে যায়। অভ্রের কথা মতো নেহালরা সবাই ঠিক মতোই কাজ করেছে। আজকে সব টিচার স্টুডেন্টরা বসে আছে। বিরাট বড় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে, কিন্তু অভ্রের কোনো খোঁজ নেই। অভ্র সিয়ামের ট্যাক্সি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। রাজের লোকেরাও সেখানে আছে, কিন্তু ভার্সিটির সিনিয়র স্টুডেন্টরা মিলে এই সেমিনার আয়োজন করেছে, তাই ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। অভ্রের জন্য সবাই অপেক্ষা করছে। সবাই মিলে 500 জন স্টুডেন্ট এই সেমিনারে উপস্থিত হয়েছে।
টিচাররাও আছে, সাথে আছে ভার্সিটির চেয়ারম্যান নাহিদ সাহেবও। সবাইকে ইনভাইট করা হয়েছে, কিন্তু নেহালদের নেতা মানে অভ্রের কোনো পাত্তা ছিল না। তবে অভ্র মাত্র আসলো ভার্সিটিতে, নেহাল তখনই মাইকে ঘোষণা করে দেয় যে, বন্ধুগণ, আজকে আমরা যে সেমিনারের আয়োজন করেছি তার প্রধান কারণ হলো মাদককে না বলুন। নিঃশ্চাত দ্রব্য থেকে নিজেকে বাঁচুন, দেশকে বাঁচান। এই লক্ষ্যে আমরা যে সেমিনার অনুষ্ঠিত করতে চলেছি তার পিছনে একজনের হাত আছে। সে হলো সবার প্রিয় অভ্র আহমেদ। সে এইমাত্র এসেছে, তার বক্তব্য শুনতেই আজকে এখানে সবার উপস্থিতি। এত দেরি হলো কেন? কাজ ছিল রে। টিচাররা তোকে খুঁজছে, নাহিদ সাহেবও খুঁজছে, জলদি চল। অভ্র দ্রুত হেঁটে স্টেজে আসলো। সামনের সারিতে টিচার আর গেস্টরা বসে আছে। অভ্র সবাইকে সালাম দেয়, মাইক্রোফোনের সামনে এসে সবার দিকে একবার তাকালো। অনুহিও তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র বলে, ঢাকা ভার্সিটি হলো প্রত্যেক স্টুডেন্টের স্বপ্নের জায়গা। এখানে সব কিছু চলে, রাজনীতি থেকে শুরু করে ছিনতাই, রাহজানি সব। তবে সেগুলো গোপন থাকে বলে ভার্সিটি সুন্দর। কিন্তু আজকে আরেকটা বিষয়ের উপর আলোচনার জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে, আর তা হলো ড্রাগস। ভার্সিটি হলো পড়াশোনার জায়গা, এটাকে বলা হয় পবিত্র জায়গা। এই জায়গাটাকে আমাদেরকে সুন্দর রাখা দরকার। পড়াশোনা নিয়ে রাজনীতি করতে আসেনি, তবে এখানে আজ থেকে ড্রাগস বা স্মোক করা নিষেধ। যদি কেউ পাবলিকালি স্মোক বা ড্রাগস সেবন করে তবে তাকে 20,000 টাকা জরিমানা ও ভার্সিটির মাঠে কান ধরে দাঁড় করিয়ে রাখা হবে। আর সবাইকে বলা হবে জুতা দিয়ে একটা করে তাকে মেরে যেতে। এটাই রুলস। ভার্সিটিতে পড়তে হলে গেটের সামনে এই রুলস লেখা থাকবে। সবাই পড়বে, তারপর প্রবেশ করবে। আজকে আমরা এটা বলে যাচ্ছি, আগামী সিনিয়ররাও যেন এটা বজায় রাখে। যদি বলেন মগের মল্লুক নাকি, যা হচ্ছে ভার্সিটিতে করব, আমরা বলার কে? আসলে আপনি ভুল ভাবছেন। যে কেউ এমনটা ভেবে কোনো খারাপ কাজ করলে তার জন্য যে কি অপেক্ষা করছে সে জানেই না। রুলস করে গেলাম, আপনাদের দ্বিমত গ্রহণের জন্য আসনি, বরং জানানোর জন্য এসেছি। এরপর দেখতে চাই কে আমাদের এই রুলসের বিপক্ষে কথা বলে। কারো কাছে বিচার দেবেন, সেটা যা ইচ্ছে করতে পারেন। কোনো নেতাকে ডাকবেন, কোনো সমস্যা নেই। খুব শীঘ্রই সিসি ক্যামেরা লাগানো হবে ভার্সিটিতে, আর এটা আপনাদের টাকাতেই করা হবে। সবার সাথে চাঁদা তুলে সিসি ক্যামেরা বসানো হবে সব জায়গাতে। আশা করি বুঝতে পারছেন। নেহাল সবাইকে নাস্তা করিয়ে বিদায় দেয়। অভ্র তার বক্তব্য শেষ করে। স্টেজ থেকে নাম এসে অনেক সাংবাদিকও এসেছে, কারণ এটা ঢাকা ভার্সিটি। এমন একটা সেমিনার হলে সবাই আসবেই। সাংবাদিকদেরও সব কিছু বুঝিয়ে বলেছে অভ্র। পুরো ভার্সিটিতে অভ্র তখন অঘোষিত নেতা হয়ে গেল। ছাত্র নেতা রাজের থেকে অভ্র যেন বিরাট ফেমাস হয়ে গেছে। রাজের কাছে আসে সাকিব। ওই মালটা কে রে? ভাই, সেই তো আমাদের পিটিয়েছিল সেদিন রাস্তায়, আমরা ওর কাছে মার খেয়েছিলাম। তাকে থামা ভাই, না হলে সে না চাইলেও স্টুডেন্টরা সবাই ওকে ছাত্র নেতা হিসেবে মেনে নিবে। কিন্তু মালটার উপর নজর রাখতো, ওরে পুরো খেয়ে দেব। ঠিক আছে ভাই, সাংবাদিক আসছে, তোমাকে প্রশ্ন করতে পারে যে এসব নিয়ে একমত কিনা। তুমিও হ্যাঁ হ্যাঁ বলবা এখন, না হলে ফেসে যাবে কিন্তু। রাজ সাকিবের কথা মতো সাংবাদিকদের সাথে ঠিকমতো কথা বলে। সেমিনার শেষ হয়, সব স্টুডেন্ট যে যার মতো করে চলে যায়। অভ্ররা বসে আছে স্টেজে, পা ঝুলিয়ে ওর গ্রুপেরা বসে আলুর চপ খাচ্ছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। তখনই একটা গাড়ি এসে থামলো ওদের সামনে। গাড়ি থেকে ভার্সিটির চেয়ারম্যান নাহিদ সাহেব নামলো। অভ্ররা সালাম দেয়। নাহিদ সাহেব এসে অভ্রের সামনে দাঁড়ালো। অভ্রকে বলে, ভালোই কাজ করেছো। তা তোমরা সব কিছু সামলাতে পারবে তো? যত প্রকার হেল্প লাগবে আমাকে জাস্ট জানাবে। আমি সব কিছু দিয়ে তোমাদেরকে এই কর্মসূচিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। আর অভ্র, এই নাও বাসার ঠিকানা, দেখা করো তুমি। প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছে, দেখা করে আইসো। নাহিদ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অভ্ররা এখন পুরো ভার্সিটির হিরো বনে গেছে। সবাই এসে বেশ খাতির যত্ন করছে। অভ্রদেরকে ঘিরে সবার এখন আগ্রহ। অনুহি ম্যামকে দেখে অভ্র, দৌড়ে ম্যামের দিকে যায়। অভ্র অনুহির পাশে হাঁটতে থাকে। অনুহি বলে, যে বাড়ির সামনে ঘুরঘুর করো ওটা আমার সেই দুলাভাইয়ের বাড়ি। বেড়াতে গিয়েছিলাম। আর এখানে কি করছো? তুমি না ভার্সিটির খারাপ কাজ
দম নিয়ে কাজ করছো, তাহলে ম্যামকে লাইন মারতে এসেছো কেন? আপনি কি আমাদের বাড়িতে যাবেন? কেন? তোমাদের বাড়িতে কেন যাব? আসলে মা বলেছে বাসায় আসার সময় মিষ্টি নিয়ে যেতে। আপনি তো পুরাই একটা মিষ্টির ডিব্বা, তাই ভাবছি আপনাকে বাড়িতে নিয়ে যাব। ওরে আমার সস্তার প্রেমিক রে, সামনে থেকে যাও। ম্যাম, আপনাকে লাইন মারাটা কোনো খারাপ কাজ না, বরং আপনি আমার ভালোবাসাটা গ্রহণ করেন না সেটাই খারাপ কাজ। আপনাকে দেখলে আমার চুমু দিতে ইচ্ছে করে। উফ, তোমাকে না বলেছি প্রপোজ করবে না? খুব বিরক্ত লাগে। আমার সামনে আসবে না তুমি, যাও। অভ্র চলে আসে সেখান থেকে। অনুহি রেগে গিয়েছে, কিন্তু কেন? অনুহি এমনিতে ঠিকমতো কথা বলে, যখনই অভ্র ভালোবাসা নিয়ে কিছু বলে তখনই অনুহি রেগে যায়, বিরক্ত হয়। অভ্রের এসব একদমই ভালো লাগে না। ওর মন চায় অনুহিকে কিডন্যাপ করে নিয়ে যেতে, কিন্তু অভ্র তাকে জোর করে না, বরং ভালোবেসে তাকে কাছে পেতে চায়। অভ্র এভাবে আর পারছে না, সিদ্ধান্ত নেয় অনুহির সাথে সেসব একবারে ঠিক করবে, নয়তো আর না। কয়েক মাস হলো অভ্র অনুহির পিছনে পড়ে আছে। কত অপমান সহ্য করেছে অভ্র, কিন্তু ম্যাম কখনো তার কথাই বোঝেনি, তার ভালোবাসাও বোঝেনি। অভ্র ফাইনালি অনুহিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়ে নিল। সেজন্য আর দেরি না করে অনুহির কাছে যায়। অনুহি তখন জুনিয়রদের ক্লাস নিচ্ছিল। জজের সামনে থেকে ডাক দিয়ে বলে, ম্যাম একটু শুনবেন, দরকার আছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? কি করতে এসেছো? ম্যাম, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আচ্ছা বলো, কি কথা? এখানে বলা যাবে না। কালকে ভার্সিটির পাশে পার্কটা আছে, সেখানে আসবেন বিকেলে। নো, আমি যাব না। যা বলার এখানেই বলো। যেতেই হবে, নাহলে আমি কিন্তু আপনার পিছু ছাড়বো না বলে দিলাম। আপনার কাছে একদিন আসবো, আসবেন কিনা ভাবতে থাকবেন, আমি অপেক্ষা করব। যদি না আসেন তাহলে আপনারই পরে বিপদ, ভাবুন। ওকে? তুমি আসলেই অনেক বেয়াদব। ম্যামকে ব্ল্যাকমেল করো। অপেক্ষা করব কিন্তু। অভ্র চলে আসে সেখান থেকে। ভালোবাসার কথাটা বলতে না পেরে, তাকে নিজের করে না পেয়ে অভ্র অনেক কষ্ট পাচ্ছে। ভার্সিটিতে কারোর সামনে সে প্রপোজ করতে পারবে না, তাই অনুহিকে পার্কে আসতে বলেছে। পরের দিন অভ্র পার্কে এসে বসেছে। পার্কে বসে অনুহির জন্য অপেক্ষা করছে অভ্র। অনুহির আসার নাম নেই। 4টে বেজে গিয়েছে, আর 2 ঘন্টা পার্কটা খোলা থাকবে। অভ্র পায়চারি করে। 4:30টার দিকে অনুহি এসে অভ্রের সামনে দাঁড়ায়। খোপাতে অনুহির একটি বেলি ফুলের মালা, হাতে নীল চুড়ি, নীল ড্রেস পরা। বেশ সুন্দর লাগছে অনুহিকে। অভ্র তাকিয়ে থাকে অনুহির দিকে। অনুহি দ্রুত বলে, কি বলার জন্য ডাকলে বলো? তোমার জন্য বাসা থেকে মিথ্যে কথা বলে আসতে হলো। এই তো, তার মানে আমার প্রেমে পড়েছেন। প্রেমে পড়লে মানুষ মিথ্যে কথা বলে। উফ, ফাজলামি বাদ দিয়ে কি বলতে ডাকলে সেটা বলবে, নাকি আমি চলে যাব? না না, বলছি দাঁড়ান। অভ্র আশেপাশে তাকায়। ভালোই লোকজন ঘোরাঘুরি করছে পার্কটাতে। অভ্র পকেট থেকে একটা সাদা গোলাপ বের করে হাঁটু মুড়ে বসে অনুহির দিকে ফুলটা এগিয়ে বলে, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি অনুহি। তোমাকে নিয়ে কল্পনা সাজাই, যেখানে তোমাকে জড়িয়ে ধরি। তুমি বুকে থাকলে হিম শীতল হয়ে আসে আমার সমস্ত হৃদয়। একটা ঘুমের মেডিসিনে ভালো ঘুম হয়। তোমার যে কোনো কথায় গান মনে হয়, যে কোনো গল্পের ভিতরে পরিচিত ভঙ্গিতে ঢুকে যায় রোমান্টিকতা। তুমি না থাকলে অস্থির অস্থির লাগে। মেঘের মতো ভাঙতে থাকে আমার মন। দুঃখরা দল বেঁধে ফিরে আসে অসময়ে আসা জ্বরের মতো। একটা ছেঁড়া বোতামের মতো নিজের কাছে একা লাগে। কিভাবে যে তোমারে বোঝাই? তুমি ভালোবাসলে আমি অবুঝ শিশু। তুমি না থাকলে আমি ক্রুশবিদ্ধ যিশু। তুমি না থাকলে এসব বৃদ্ধ অজগরের মতো দীর্ঘ হওয়া অসহায় রাতের কথা আমি বলবো কার কাছে? এজন্য তুমি আমার হয়েই থেকে যাও। কথাগুলো শেষ করেই উঠে দাঁড়ালো অভ্র। এতক্ষণ অনেকে অভ্র আর অনুহিকে দেখছিল। এরকম দৃশ্য কেউ মিস করে নাকি? হাঁটু মুড়ে বসে প্রপোজ করাটা অনেক রেয়ার, সবাই দেখছে। অভ্র উঠে দাঁড়ালো, আর সাথে সাথে অনুহি অভ্রের গালে কষে একটা জোরে চড় বসিয়ে দেয়। চড়ের আওয়াজটাও হয় বেশ জোরে। সবাই তাকিয়েছিল ওদের দিকে। অভ্র গালে হাত দেয়। অভ্রের মাথা যেন ঝিমঝিম করছে চড় খেয়ে। অভ্র মাথা নিচু করে নিল। অনুহি বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনই তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল।
তোর সাহস কী করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? নিজের চেহারার দিকে তাকা তুই। আর তাছাড়া তোর মতো ট্যাক্সি ড্রাইভারের সাথে আমি করব প্রেম? আমার পেছনে কারা ঘুরে জানিস? থাক, সেসব তোকে বলার প্রয়োজন মনে করি না। ব্লাডি ননসেন্স কাওয়ার্ড, গো টু হেল। আমার সামনে আসবি না তুই আর কখনো। অনুহি কথাগুলো বলে চলে যায়। অভ্র বেঞ্চে গিয়ে বসে, মাথা নিচু করে কেঁদেই চলেছে। এত বড় একটা ছেলে কখনো কারো থেকে এতটা অপমান পায়নি। অভ্র সিদ্ধান্ত নেয় সে আর ভার্সিটিতে আসবে না, তবে নেহালকে সব কিছু বুঝিয়ে দেবে। নেহালকে ফোন দেয় অভ্র। কিরে, কোথায় আছিস? তোর বাড়িতে গেলাম, আন্টি বললো তুই নাকি কোথায় যাবি বলে বের হয়েছিস। হ্যাঁ, আমি গ্রামে যাচ্ছি, সেখানে থাকতে হবে কিছুদিন। তুই সব কিছু সামলে রাখবি, ফিরতে দেরি হবে। আর কেউ যদি আমার খোঁজ করে বলবি আমার ফোন অফ, যোগাযোগ করা যাচ্ছে না। কথাগুলো বলেই অভ্র ফোন কেটে দেয়। অভ্র পার্ক থেকে বের হয়ে চলে আসে সোজা বাস স্ট্যান্ডে, তারপর বাসে করে চলে যায় তার গন্তব্যে। কেটে যায় 2 মাস। ভার্সিটিতে গোপনে রাজ ড্রাগস সেল করে, কিন্তু কেউ তার হদিশ পায় না। তবে এমনিতে সব কিছু স্বাভাবিক। অভ্র 2 মাসে ভার্সিটিতে আসেনি একবারও। নেহাল অনেকবার কল করেছে, কিন্তু অভ্রের কোনো পাত্তাই নেই। নেহালরা বসে আছে, একসাথে সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ সেখানে অনুহি আসলো। সবাই দাঁড়িয়ে যায়। নেহালকে বলে, নেহাল, জি ম্যাম। তোমাদের তো সামনে এক্সাম, ক্লাসে তোমাদের ফ্রেন্ডকে দেখছি না তো। কোথায় সে? এক্সাম কিন্তু, পড়াশোনা ভালো করে করেছে তো? জি ম্যাম, করছি। আর আমরা তো সবাই ক্লাস করি, কাকে খুঁজছেন? ওই যে তোমাদের নেতা, মানে বান্দর, অভ্রটা কোথায়? ও অভ্র, জানি না ম্যাম। 2 মাস ধরে ওর ফোন বন্ধ। বাসায় গিয়েছিলাম, আন্টিরা বললো গ্রামে গেছে, কিন্তু কার সাথে কথা বলে না। এতদিন ভার্সিটিতে আসছে না, এই ছেলের পড়াশোনা করতে কে বলে? অনুহি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। খুব মন খারাপ হচ্ছে অনুহির। অভ্রকে অনেক মিস করছে। অনুহি অনেক কিছু নোটিস করেছে। ভার্সিটিতে আসলেই অভ্র দৌড়ে আসতো সামনে। এখন অনুহি সেটা মিস করে। আশেপাশে তাকায় অনুহি রোজ, কিন্তু কেউ এসে সামনে দাঁড়িয়ে কিছুই বলে না। দীর্ঘশ্বাস ছাড়ে অনুহি। আবার ক্লাসে এসে সেকেন্ড বেঞ্চের দিকে তাকায়। এই ছেলে অনুহির মাথা খারাপ করে দিয়েছে। ক্লাসেও পায় না, ভার্সিটিতেও আসে না। কখনো কখনো রিক্সাতে গেলে পিছু পিছু আসতো, সেসবও এখন আর হয় না। কোথাও দেখলে ছুটে এসে উদ্ভট কথা বলতো, সেসবও হয় না এখন। অনুহি অভ্রকে মিস করতে করতে প্রেমে পড়ে গেছে। সেটা অনুহি না বুঝলেও ওর আচরণগুলো সেটাই বলে। আজকে তো নেহালদের ইনডিরেক্ট জিজ্ঞাসাও করে ফেলেছে অভ্রের কথা। তোর নাম্বারটা নেওয়ার দরকার ছিল। ক্লাস শেষে ভার্সিটি শেষ করে সবাই যখন চলে যেতে থাকে, তখন অনুহি নেহালকে ডাক দেয়। নেহাল একাই যায় অনুহির কাছে। অনুহি নেহালকে দূরে নিয়ে যায়। আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা। অনুহি বলল, নেহাল প্লিজ কাউকে কিছু বলবে না, এমনি অভ্রকেও বলবে না, প্রমিস করো। আচ্ছা, বলবো না। আগে প্রমিস করো বলছি। আচ্ছা প্রমিস, এবার বলেন। আসলে অভ্রের নাম্বারটা দাও তো প্লিজ। কিন্তু ওর নাম্বার তো অফ। তবুও দাও। আচ্ছা নিন, 018